আসসালামু আলাইকুম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসন্ন ত্রয়োদশ নির্বাচন খুবই সন্নিকটে। আর মাত্র ২ দিন পরেই আ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমি আশা করি আপনারা সবাই ভোট কেন্দ্রে যেয়ে সুষ্ঠুভাবে ভোট দিবেন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন বলে আ স্বীকৃতি দান করবেন। তো আজকে আমি আপনাদেরকে যে কথাটি বলার জন্য আসছি, আপনারা জানেন এনসিপি নতুন একটি রাজনৈতিক দল। তারা ২৪-এর যে গণ আন্দোলন বা যেটাই বলুন না কেন, সে ২৪ আন্দোলনে তাদের একটা মুখ্য ভূমিকা ছিল বা আমি স্বীকার করি তারা এই আন্দোলনকে সুসংহত করার জন্য অনেক কষ্ট করেছে, অনেকের জীবন দিয়েছে। নির্দ্বিধায় এটা আমি বলতে পারি এবং এর জন্য আমার কোনো সন্দেহ নাই বা এ নিয়ে আমার কোনো প্রশ্নও নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে দিনকে দিন তারা যত রাজনৈতিক দল হিসেবে পুরনো হচ্ছে, তাদের কথাবার্তার মানে যে একজন শিক্ষিত, মার্জিত বা পরিবর্তনশীল রাজনীতি তারা করতে চায় বলে যে কথাটি জাহির করতে চাচ্ছে, আর সেই কথাটির জন্য আ সেই জাহির করার জন্য তারা যে আ তাদের যে ধরনের ব্যবহার আ করা উচিত ছিল, রাজনৈতিক মাঠে আমরা তাদের সেই ধরনের ব্যবহার দেখতে পাই নাই। তো সেই হিসেবে আমি আপনাদের সবাইকে বলতে চাই এই কথাটি যে তাদের কাছে থেকে কি আশা করব আমরা? আপনার একটা সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সেই সন্তানের গ্রো আপটাই আপনাকে বলে দিবে যে সেই সন্তান কেমন হবে, রাইট? তা এদের প্রাথমিক পর্যায়ে যদি এই ধরনের ব্যবহার উদ্ধতপূর্ণ আ আচরণ থাকে, হ্যাঁ? তো সেই আচরণগুলি আসলে অ্যাকসেপ্টেবল না। যত যাই কিছু মনে করেন, হ্যাঁ? যে তারা দেশের অনেক কিছু করে ফেলবে, কিচ্ছুই না। আমাদের বাংলাদেশ এরকমই থাকবে, এরকমই চলবে। আমরা যেই আসি না কেন ক্ষমতায়, সবাই আমাদের নিজের স্বার্থ এবং নিজের আখের গুছাতেই ব্যস্ত থাকবো। কেউ আমরা এই সাধারণ জনগণ নিয়ে কথা বলবো না। গত গত কয়েকদিন আগে আ জনাব পাটোয়ারী সাহেবের একটা ভিডিও প্রকাশ হয়েছে। সংবাদ সম্মেলন সাংবাদিকরা কোশ্চেন করছে, সেখানে উত্তর দিয়েছেন। সেগুলো আমি দেখছি। তো দেখার পর তার ফেইজের যে মুভমেন্ট বা অ্যাক্টিভিটি ছিল, সেগুলি আসলে গ্রহণযোগ্য না। সে কথাবার্তা বলে একজন সন্ত্রাসীর মতো। তো আমার তো মনে হয় না তার রাজনীতি করার মতো যোগ্যতা আছে, আবার সে এমপিতে দাঁড়াইছে। তার একটা ব্যবহারের মাধুর্যতা থাকে, ভদ্রোচিত কথা বলতে হবে। আজকের দিনের এই এনসিপির যত নেতা আছে তাদের মধ্যে তাদের সবারই উচিত ছিল সেই ধরনের কথা বলার। আরেকজনের কথা হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ? তিনি খুব ভালো বক্তৃতা দিতে পারেন, গলা ফাটিয়ে কথা বলতে পারেন, কথারও কিছুটা মাধুর্য আছে, কিন্তু তার কথাবার্তার ধরন হলো উস্কানিমূলক। আমরা এমন একটি দেশ চেয়েছিলাম, এমন একটি আ রাজনৈতিক দল চেয়েছিলাম, যারা সহিংসপূর্ণ হবে না, যাদের কথায় মাধুর্য, মিষ্টি থাকবে এবং জনগণ তাদের কথায় আকৃষ্ট হয়ে তাদেরকেই নির্বাচিত করবে। তো এই এনসিপি সরকার মানে এনসিপি যদি সরকার গঠন করে, তাদের থেকে কী আশা করতে পারি? সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তারা এখন এই ২৪-এর আন্দোলনটাকে পুঁজি করে তাদের নিজের আখের গোছাতে চাচ্ছে। যদি তাই না হতো, তাহলে তাদের যে সহযোদ্ধা ছিল, তাদের জন্য তারা এতদিনে কী করেছে? তারা রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। জুলাই যারা যুদ্ধ করে আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের সম্পর্কে তাদের কোনো এখন আর চিন্তাভাবনা নাই। কারণ তারা তো ক্ষমতার মসনদে চলে আসছে। এখন তারা যতদিন পারে
মানে যেভাবে পারে সরকার গঠন করে তারা রাষ্ট্রীয় একটা ক্ষমতায় চলে যাবে, রাষ্ট্রীয় টাকা পয়সা আর্ন করবে, এরকম একটা চিন্তা ভাবনা। হ্যাঁ, তো যাই হোক, আমি আমার সমস্ত দেশবাসীকে আমি এই কথাটাই বলতে চাই যে দেখেন, বাংলাদেশ আমরা যত দিন পর্যন্ত প্রত্যেকের জায়গার থেকে নৈতিক চরিত্রের পরিবর্তন না আনতে পারবো, ততদিন পর্যন্ত আমরা ভালো জাতি হিসেবে প্রকাশ করতে পারবো না, আমরা আমাদের দেশের উন্নত করতে পারবো না। প্রত্যেককে, এটা একজন এমপি, একজন মিনিস্টার, একজন প্রশাসন কর্মকর্তা, শুধু তারাই যে দেশের উন্নত করতে পারবে তা না। এই ক্ষেত্রে প্রত্যেকটা জনতার প্রত্যেকের সহযোগিতা দরকার। দেশকে যদি উন্নত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাদের সবার সহযোগিতাই দরকার। তো হ্যাঁ, এখানে আরও একটি কথা আছে, রাজনৈতিক দলগুলো কিছু পারে না তা না, হ্যাঁ, তারাও কিছু করতে পারে, কারণ তাদেরও একটা বড় ভোট পার্সেন্টেজ থাকে। হ্যাঁ, সেই ভোট পার্সেন্টেজ বলতে গেলে তাদের যে সমর্থন আছে, তাদেরকে যদি সেইভাবে গাইড করা যায়, অনেস্টলি তাদেরকে যদি চালানো যায়, হ্যাঁ, তাহলে ডেফিনেটলি তারাও একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। কারণ মেজরিটি যখন এই লোকগুলো একটা নিয়ম অনুসরণ করবে, একভাবে চলার চেষ্টা করবে, স্বাভাবিকভাবে আজকে হবে না, একদিনে হবে না, 2 দিনে হবে না, 10 দিন পরে দেখবেন, হ্যাঁ, 5 জনের পরিবর্তন আসছে, ওই 5 জন আরও 10 জনকে করবে। এইভাবেই দেশের উন্নতি করতে হবে। শুধু গলা ফাটিয়ে কথা বলে বক্তৃতার মাধ্যমে দেশকে পরিবর্তন করা যাবে না। দেশকে পরিবর্তন করতে হলে আমাদের নৈতিক চরিত্র পরিবর্তন হতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী নিয়ে আমার কিছু কথা আছে। আমার কয়েকটি প্রশ্ন বাংলাদেশ জামায়াত ইসলামীর কাছে, যে গত স্বাধীনতার পর থেকে তাদের যে স্বাধীনতা বিরোধী তাদের যে মনোভাব ছিল, সেই মনোভাবকে তারা পরিবর্তন করে তারা বাংলাদেশে রাজনীতি করছে। তাদের কি তারা মানে তারা কিন্তু এক সময় বাংলাদেশ হোক এটা চায়নি, রাইট? তারাই এখন বাংলাদেশের ক্ষমতার মসনদে বসার জন্য পায়তারা করছে। ঠিক আছে, বেশ ভালো কথা। তারা তাদের সেই বিগত কর্মকাণ্ডের তার পাস্ট প্রজন্মের যদি মানে কি বলে, সেগুলোর যদি ভুল বুঝতে পারে, বুঝে তারপর তারা আবার নতুন করে বাংলাদেশ গড়তে চায় বা বাংলাদেশে সেরকম কিছু করতে চায়, ঠিক আছে, আমি সাধুবাদ জানাবো। কিন্তু জাতির কাছে আমার একটি প্রশ্ন, সেই 1971 সালের পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ উন্নয়নের জন্য বা বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা কী করেছে? রাষ্ট্রীয়ভাবে তাদের একটি বড় সফলতা দেখান, তারপর আপনারা তাদেরকে ভোট দেন। কথা দিয়ে তারা এই করে ফেলবে, এই শরিয়া আইন করবে, অমুক করবে, তমুক করবে, এগুলি ভাই বাংলাদেশের প্রেক্ষাপটে চলবে না। আমি যদি এখন যেয়ে সৌদিতে বলে দেই যে আপনারা ইউরোপিয়ান কালচার ফলো করেন, এটা গ্রহণযোগ্যতা আসবে না। কারণ তারা একভাবে জন্ম হয়েছে, তারা একটা কালচারের সাথে বড় হয়েছে, এটা পরিবর্তন করতে সময় লাগবে। আর তারা এখনই এইটা ঘোষণা দিচ্ছে তারা ইসলাম মতে রাষ্ট্র চালাবে বা করবে। যাই হোক ভাই, এগুলি হলো কথার কথা। তো আপনার ভোট আপনার কাছে। হ্যাঁ, আমি বিএনপি সম্বন্ধেও কিছু বলতে চাই, বা বিগত আমার সমস্ত বড় বড় রাজনৈতিক দল সম্বন্ধে আমি বলতে চাই। তাদের অনেক ভুলভ্রান্তি আছে, তারা অনেক ভুলভ্রান্তি করেছে। তা আমি সবাইকে এই আহ্বান জানাবো, আরও একবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করে আপনারা দেখতে পারেন।
আর জাতীয়তাবাদী দলের প্রতি আমার আহ্বান রইল যে আপনারা বিগত দিনগুলোতে যে ভুল করেছেন সেই ভুলগুলো আর করেন না। আমার জাতিকে, আমার দেশকে একটি সুন্দর দেশ হিসেবে পরিণত করুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে প্রতিফলন করে তার যে দেশ নিয়ে চিন্তাভাবনা ছিল সেই চিন্তাভাবনাটার সদ উদয় হোক জনাব তারেক রহমানের মধ্যে, আমি সেই আশা ব্যক্ত করব। জনাব তারেক রহমান, আমি আপনার দলকে খুব ভালোবাসি। আমি ভালোবাসি রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে। আমি ভালোবাসি প্রয়াত প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়াকে। এবং হয়তো বা আপনার মনে নেই, কোনো এক আপনি পুরো বাংলাদেশে একটি সফরে এসেছিলেন, তো সেই সময় আপনি বাংলাদেশের একটি প্রান্ত বরিশালেও আসছিলেন। তো বরিশালের কোনো এক গ্রাম অঞ্চলে আমি বসবাস করি। তো সেইখানে আপনার যখন মিটিং ছিল, তো সেই সকালে আমি খুব এক্সাইটেড ছিলাম। হ্যাঁ, তো জানি আমি সেরকম কোনো বড় নেতা না বা সেরকম কেউ না, কিন্তু পার্টিকে ভালোবাসি। সেই ভালোবাসার টানে আমার রক্ত সেখানে নিয়ে গেছিল আপনাকে অভিনন্দন জানানোর জন্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সেখানে আমি অগ্রভাগে ছিলাম। আপনি স্টেজে গিয়েছিলেন, বক্তৃতা দিয়েছেন। তো আমি আপনাকে একটি রিকোয়েস্ট করব যে আপনি গত 20টা বছর প্রবাস জীবন কাটিয়ে আসছেন। আপনি দেখছেন সেখানকার মানুষের মেন্টালিটি, সেখানকার মানুষ কিভাবে পরিবর্তনশীল, কিভাবে সরকার তাদের লোকজনকে চালায়। তা আমি আশা করব তাদের লয়ের প্রেক্ষাপটে আমাদের সাথে, আমাদের দেশের সাথে, আমাদের মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ করে একটি পরিবর্তন আপনি নিয়ে আসবেন। আমিও গত 20 বছর যাবৎ প্রবাসে আছি। আমি মনে করি যতটুকু আমার মধ্যে পরিবর্তন আসছে, হ্যাঁ, এটা বিদেশ থাকার কারণে আমার মধ্যে অনেক পরিবর্তন আসছে। আমি অনেক কিছু শিখেছি, এগুলি এই বিদেশ থাকার কারণে। তো আমি আশা করব আপনি 20 বছরে যতটুকু জ্ঞান অর্জন করেছেন প্রবাস জীবনে, ততটুকু আপনি ইমপ্লিমেন্ট করেন আমার দেশের উপর। তাহলে হয়তোবা আগামী 5 বছরে আমরা কিছু একটা পরিবর্তন দেখতে পারব। আর এই পরিবর্তনের ধারাটাই আপনাকে আগামী দিনে দেশ ক্ষমতায় আনার আবারও নিশ্চয়তা প্রদান করবে। আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী 12 তারিখের ত্রয়োদশ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে সরকার গঠন করার মতো সাহায্য সহযোগিতা করার জন্য আমি বাংলাদেশ আপামর জনতার কাছে রিকোয়েস্ট করছি। আপনারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পুনরায় ক্ষমতায় বসিয়ে আরও একবার তাদেরকে সুযোগ দেওয়া হোক দেশকে পুনর্গঠন করার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য।